হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভিএসসি। তো ভিএসসির এই ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্টেট অফ ম্যাটার। ওকে, পদার্থের অবস্থা। ওকে, পদার্থের অবস্থা সম্পর্কে পড়বো। এই যে আজকে আমরা ডেলি লাইফে বিভিন্ন পদার্থকে দেখছি, তারা কাউকে আমরা সলিড হিসাবে দেখছি, কাউকে লিকুইড হিসাবে দেখছি, কাউকে আমরা গ্যাস হিসাবে দেখছি, রাইট? তাই না? যেরকম এই পেনটা দেখো একটা সার্টেন টেম্পারেচার, কিছু একটা উষ্ণতার ওপরে এ কিন্তু সলিড, কিন্তু একে যখন একটু হিট দেব, মানে একটু টেম্পারেচার বাড়াবো, এ কিন্তু তখন লিকুইড স্টেটে চলে যাবে। তারপর যদি আমি একে ফার্দার আরও হিট এনার্জি দিই, তখন আমি দেখবো গ্যাসিয়াস স্টেটে চলে গেছে। যেরকম ধরো জল, জল মানে কি আলটিমেট H2O কণা, জলের কণা H2O কণা। এই H2O কণা যখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে থাকে, তখন সে সলিড স্টেটে থাকে, সেটাকে আমরা বলি বরফ। কিন্তু ওই সেম জলের কণাই H2O কণাটাই ওই যখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ওপরে থাকে, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির মধ্যে যখন থাকে, তখন দেখবো গ্যাসিয়াস স্টেট নেয়। সেমভাবে ওই H2 কণাটাকেই যখন তুমি ওর টেম্পারেচার বাড়াতে বাড়াতে 100 ডিগ্রির ওপরে নিয়ে চলে যাবে, তখন তুমি ওকে দেখবে গ্যাসিয়াস স্টেটে চলে গেছে। তাহলে জিরোর থেকে কম টেম্পারেচারে ও সলিড থাকছে, 0 থেকে 100-র মধ্যে লিকুইড স্টেট ধারণ করছে, তরল অবস্থা। 100-র ওপরেও কি ও হচ্ছে গ্যাসিয়াস স্টেট ধারণ করছে। বোঝা গেল? ওকে, তো আমাদের আজকে টপিকের নামে দেখতে পাচ্ছ স্টেট অফ ম্যাটার। ম্যাটার কী কী স্টেটে এক্সিস্ট করে। তো আমরা এই সলিড লিকুইড গ্যাস খুব কমনভাবে খুব ছোটোবেলা থেকে পড়ে আসছি, যে কোনো পদার্থকে আমরা সলিড বা লিকুইড বা গ্যাস আকারে দেখি। বাট এছাড়াও এই সলিড লিকুইড গ্যাস ছাড়াও আরও দুটো স্টেটে পদার্থ থাকতে পারে, এবং সেই স্টেট দুটো আমরা খুব এক্সট্রিম কন্ডিশনে পাই। মানে হয়তো এক্সট্রিম টেম্পারেচার বা এরকম কোনো একটা এক্সট্রিম কন্ডিশন থাকবে, সেই ক্ষেত্রে আমরা ওই বাকি দুটো স্টেটকে অ্যাচিভ করে থাকি। ওকে, তার মধ্যে যেটা চতুর্থ স্টেট, দেখো সলিড লিকুইড গ্যাস তিনটে স্টেট চলে গেল, চতুর্থ বা ফোর্থ স্টেট অফ ম্যাটার বলা হয় হচ্ছে প্লাজমাকে। আর পঞ্চম স্টেট বা ফিফথ স্টেট অফ ম্যাটার বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট বলে আরেকটা স্টেট আছে। তো চলো আমরা ডিটেলে পড়বো। তো দেখ প্রথমে যদি আমরা কোনো পদার্থ নিই, ওকে, দেখো ভালো করে। দেখো, ধরো এখানে আমি লিখছি ম্যাটার। তো ম্যাটার কাকে বলে, পদার্থ কাকে বলে? এই পেনটা একটা পদার্থ, আমি পদার্থ কাকে বলছি? তো পদার্থ মানে সে কিছু না কিছু পার্টিকেল দিয়ে তৈরি, সে কিছু না কিছু কণা দিয়ে তৈরি। তার মানে পদার্থ মানে তার কাছে কিছু না কিছু মাস আছে, ভর আছে, প্রথম কথা। দ্বিতীয় পয়েন্ট, পদার্থ মানে সে যেহেতু কিছু কণা দিয়ে তৈরি, তাই সে কিছু না কিছু একটা জায়গা দখল করে থাকবে। এই পেনটাকে সরিয়ে দিলাম, এখানে কি, এখানে বায়ু জায়গা দখল করে আছে, কিন্তু যখনই পেনটাকে নিয়ে আসবো তখনই বায়ুটাকে সরিয়ে পেন নিজে একটা জায়গা দখল করেছে। বা এই যে আমি আমি একটা রোগা মানুষ, আমি যতটা জায়গা দখল করেছি এটা হচ্ছে আমার ভলিউম বা আয়তন। তেমনি আমার পাশে যদি একজন মোটা ব্যক্তি থাকে, আমার জায়গায় যদি কোনো মোটা ব্যক্তি হয়, ও উনি যতটা জায়গা দখল করে থাকবেন সেটা হচ্ছে ওনার ভলিউম। ওকে, তো প্রত্যেকটা বস্তু সে যতটা জায়গা নিয়ে থাকে বা জায়গা দখল করে আছে বা যতটা স্পেস অকুপাই করে আছে, সেটাকে বলা হয় তার ভলিউম। মাথায় থাকবে, বা বাংলায় বলা হয় আয়তন। তার মানে পদার্থ মানে তার মাস আছে, তার মানে তার ভলিউমও থাকবে, হ্যাভ ভলিউম। পদার্থ হতে গেলে আরও একটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। সেই বৈশিষ্ট্যটা কি? যেরকম ধরো বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে পদার্থ যেরকম হচ্ছে বায়ু বা গ্যাস, গ্যাসটাকে তো আমরা খালি চোখে দেখতে পাই না। তো গ্যাস যে কণা দিয়ে তৈরি, মানে গ্যাসের যে মাস আছে বা গ্যাস যে জায়গা দখল করে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু বায়ুকে আমরা সেন্স দ্বারা ফিল করে থাকি, কিন্তু যখন বায়ু প্রবাহ হয়, তখন সেই বায়ু প্রবাহ কিন্তু আমাদের গায়ে এসে লাগে এবং আমরা সেটা সেন্স দ্বারা ফিল করি। তার মানে ম্যাটার হতে গেলে তার কাছে মাস থাকতে হবে, সে কিছু জায়গা দখল করবে। এবং নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফিল বা ফেল্ট বাই সেন্স, ফেল্ট বাই সেন্স। ওকে,
সেন্স দ্বারা আমরা ফিল করতে পারি তাদেরকে আমরা বলবো হচ্ছে ম্যাটার। এবার এই ম্যাটার যে কোনো পদার্থ, যে পেনটাকে যদি আমি ভাঙতে থাকি, ভাঙতে পেনটা সব থেকে ছোটো ছোটো সাইজে কণা পাবো। যে কোনো ম্যাটারকে ভাঙলে কি পাবো, সেই ম্যাটারটা যে কণা দিয়ে তৈরি সে পার্টিকেল পাবো। ধরো আমি একটা লোহার দণ্ড নিয়েছি, এই লোহার দণ্ডটাকে যদি ভাঙতে থাকি তো লোহার সব থেকে ছোট পার্টিকেল পাবো, পার্টিকেল বা কণা পাবো, তাই না? ধরো তুমি বরফ নিয়েছো, বরফটাকে ভাঙতে বরফের সব থেকে ছোট কণা পাবো, পার্টিকেল পাবো। তো যে কোনো পদার্থ সে ভেরি টাইনি পার্টিকেল দিয়ে তৈরি। যে কোনো পদার্থকে ভাঙলে আমরা ভীষণই ছোট ছোট পার্টিকেল পাবো বা ভেরি টাইনি পার্টিকেল পাবো। এবার এই পার্টিকেলের বাংলা কি বললাম, কণা। এই পার্টিকেল আমাদের অ্যাকচুয়ালি 3 রকমের হয়, কণা 3 রকমের হতে পারে। ধরো এই পদার্থকে ভাঙলাম, সেখানে আমি এক রকমের কণা পেলাম। এখানে এই পদার্থটাকে ভাঙলাম, সেখানে আমি আরেক রকমের কণা পেলাম। এটা ধরে নেওয়া হচ্ছে আয়রন রড, ওকে। এটা ধরে নেওয়া হচ্ছে আইস মানে হচ্ছে বরফ। আইস মানে কিসের কণা আছে, আইস মানে হচ্ছে জলের কণা, H2O কণা, ওকে। আয়রন রড মানে এখানে শুধু লোহারই কণা আছে, এরকম লোহা Fe মানে লোহার একটা অ্যাটমকে বোঝাচ্ছে, শুধু লোহার অ্যাটমই আছে এখানে বা পরমাণু। দেখো, তো পার্টিকেল আমাদের 2 রকমের হয়, একটাকে বলি আমরা 3 রকমের হয়, একটাকে বলি আমরা অ্যাটম, আরেকটাকে বলি আমরা মলিকিউল, ওকে, আরেকটাকে বলি আমরা হচ্ছে আয়নস, ওকে। তো 3 রকমের আমাদের পার্টিকেল, একটা হচ্ছে অ্যাটম, একটা হচ্ছে মলিকিউল, একটা হচ্ছে আয়ন। অ্যাটম কি? অ্যাটম হচ্ছে কোনো পদার্থকে ভাঙতে থাকলাম, ভাঙতে তার সব থেকে যে ছোট কণা, অ্যাটম হচ্ছে সব থেকে সিম্পলেস্ট পার্টিকেল, সব থেকে স্মলেস্ট পার্টিকেল, সেটা হচ্ছে আমাদের অ্যাটম। যেরকম এই যে জলের কণা বলছি না, জলের কণা আইস, মানে আইসের কণা, বরফের কণা বলো বা জলের কণা বলো, সেটা তো আলটিমেট H2O কণা। তো এই H2Oটা কিন্তু অ্যাটম নয়, কেন? কারণ কি এখানে দেখো হাইড্রোজেন আছে দুটো, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এই যে বলছি দুটো হাইড্রোজেন, এটা কি হাইড্রোজেনের অ্যাটম না মলিকিউল? দেখো, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, মলিকিউল মানে হচ্ছে অণু, পরমাণু মানে সব থেকে ছোট কণা, অণু মানে কি? অণু মানে হচ্ছে যখন অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে যে কণা বানাচ্ছে তাকে বলা হচ্ছে মলিকিউল। যেরকম যদি অক্সিজেনের যদি আমাকে পরমাণু বলতে হয় তাহলে শুধু ও লিখবো, শুধু ও লিখলাম মানে ওটা অক্সিজেনের একটা পরমাণু। কিন্তু অক্সিজেন যখন আরেকটা পরমাণুর সাথে যুক্ত হবে তখন আমরা ওটাকে লিখবো O2। তার মানে এই যে দুটো অক্সিজেন বা ধরো 3টে অক্সিজেনের পরমাণু বা 3টে অক্সিজেনের অ্যাটম যুক্ত হলো, দিয়ে বানালো O3। এটাকে তো আমরা মলিকুলার অক্সিজেন বা ডাই অক্সিজেন বলি, আর এটাকে আমরা বলি ওজন গ্যাস, সেটা হচ্ছে O3। তো এরা কারা? এরা হচ্ছে মলিকিউল। আর এই সিঙ্গেল ও লিখলাম মানে একটা অক্সিজেনের অ্যাটমকে বোঝাচ্ছে। তো এই অ্যাটম 2 বা তার থেকে বেশি অ্যাটম যুক্ত হয়ে যে কণা বানাচ্ছে তারা হচ্ছে মলিকিউল। এবার এই যে অ্যাটমগুলো যুক্ত হচ্ছে, এরা যে সেম, এখানে দেখো শুধু তো অক্সিজেনেরই অ্যাটম আছে, তো সেম কাইন্ড অফ অ্যাটম হতে হবে এর কোনো মানে নেই। আমার এরকম হতে পারতো যে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেনের অ্যাটম যুক্ত হয়ে বানালো H2O কণা, ওকে, H2O কণা। তো এটা তো জলের কণা, এটাও একটা মলিকিউল। তো অ্যাটম মানে হচ্ছে সব থেকে ছোট পার্টিকেল হচ্ছে অ্যাটম। আর যখনই 2 বা তার থেকে বেশি অ্যাটম যুক্ত হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে মলিকিউল। বোঝা গেল? তো আমি যেটা বলছিলাম যে আমরা যদি কোনো পদার্থকে ভাঙলে তার তো সব থেকে ছোট কণা পাবো। সেই কণাটা কোনো পদার্থের ক্ষেত্রে অ্যাটম হতে পারে বা কোনো পদার্থের জন্য সেটা মলিকিউল হতে পারে। যেরকম আমি যদি একটা অ্যালুমিনিয়ামের দণ্ড নিই বা একটা লোহার দণ্ড নিই, তাকে ভাঙলে কোনো মলিকুল পাবে না, তাকে ভাঙলে অ্যাটমই পাবে। কারণ কি সে সিঙ্গেল অ্যাটম দিয়ে তৈরি। তো অ্যালুমিনিয়ামের দণ্ড বা লোহার দণ্ড বা এরকম যে কোনো মেটালিক রড, তার যে কণা সেটা সেই মেটালের অ্যাটম দিয়ে তৈরি, সেগুলো পরমাণু, সেই পার্টিকেলগুলোকে আমরা বলছি পরমাণু। বাট জলের কণা বা ধরো এই পাত্রের মধ্যে অ্যাসিড আছে, H2SO4 অ্যাসিড আছে, H2SO4। তো এখানে অসংখ্য H2SO4 এর কণা আছে। তো এই H2SO4টা কি? এটাও তো একটা পার্টিকেল, কণা, কিন্তু এটা কি অ্যাটম না মলিকিউল? তো অবভিয়াসলি H2SO4 হচ্ছে আমার মলিকিউল। কেন মলিকিউল? কারণ দেখো এটা দুটো হাইড্রোজেনের অ্যাটম দিয়ে তৈরি, একটা সালফারের অ্যাটম দিয়ে তৈরি,
আর 4টে অক্সিজেনের অ্যাটম দিয়ে তৈরি। তো টোটাল কতগুলো অ্যাটম আছে এখানে? টোটাল 7খানা অ্যাটম আছে, 7খানা অ্যাটম দিয়ে তৈরি এই মলিকিউলটা। তো মলিকুলার ডেফিনেশন কি? দুই বা তার থেকে বেশি অ্যাটম যুক্ত হয়ে, দুই বা তার থেকে বেশি অ্যাটম, দুই বা তার থেকে বেশি পরমাণু যুক্ত হয়ে যে কণাটা বানাচ্ছে তাকে বলছি আমরা মলিকিউল। আয়নে আমরা পরে আসছি, আয়নে আমরা পরে আসছি, ওকে। এই অ্যাটম, এই অ্যাটমই ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন গ্রহণ করে যে কণাতে পরিণত হচ্ছে তাকে বলছি আমরা আয়ন। কোনো একটা অ্যাটম আছে, তো সে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওই অ্যাটমটার অ্যাটম থাকলো না, ওকে বলবো আয়ন। কোনো একটা অ্যাটম আছে, সে ধরো কারোর থেকে একটা ইলেকট্রন নিল, তাহলে ওকে অ্যাটম বলবো না, ওকে বলবো হচ্ছে আমরা আয়ন। বোঝা গেল? তাহলে আশা করি আমরা মোটামুটি কিছুটা জায়গা বুঝতে পারলাম। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম হচ্ছে ম্যাটারের ডেফিনেশন। ম্যাটার কাকে বলে? ম্যাটার কাকে বলে? যার মাস আছে, যে কিছু জায়গা দখল করে আর যাকে আমরা সেন্স দ্বারা ফিল করে থাকি তাকে আমরা বলি হচ্ছে ম্যাটার। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো ম্যাটার, যে কোনো ম্যাটার তাকে যদি আমরা ভাঙতে থাকি, সেই ম্যাটার কি দিয়ে তৈরি? ম্যাটার সব থেকে ছোট কণা দিয়ে তৈরি। ম্যাটারকে ভাঙলে আমরা কণা পাবো। সে কণা আমাদের কত রকম হতে পারে? কণা আমাদের 3 রকম হতে পারে, অ্যাটম, মলিকুল আর আয়ন। তো আমরা অ্যাটম কাকে বলবো? অ্যাটম হচ্ছে সব থেকে ছোট কণা। আর এই সব থেকে ছোট কণাকে তো আমরা অ্যাটম বলছি বা পরমাণু বলছি, পরম অণু, ওকে, পরমাণু। তো এই অ্যাটম যখন অনেকগুলো মিলে একসাথে আছে, ধরো আমি একটা অ্যাটম, এখানে আরেকটা অ্যাটম আছে, এখানে আরেকটা অ্যাটম, 3 অ্যাটম মিলে, 3 বন্ধু মিলে একসাথে সবসময় ঘোরাঘুরি করছি, একসাথে সবসময় আছি। তো আমরা 3জনা মিলে তখন একটা কণার মতো বিহেভিয়ার করছি। আর যখন এই 3টে অ্যাটম বা 2টো অ্যাটম বা 4টে অ্যাটম, মানে 2-এর থেকে বেশি অ্যাটম মিলে একটা কণা হিসাবে যখন আমরা আছি, তখন তাকে আমরা বলবো, বা সেই কণাকে আমরা বলবো মলিকিউল বা অণু। ক্লিয়ার আশা করি? তো এই যে ম্যাটারের কথা বলছি না, এই ম্যাটারের, এই ম্যাটারের আলটিমেট কী কী বৈশিষ্ট্য হতে পারে? প্রথম বৈশিষ্ট্য, যে ম্যাটার কি দিয়ে তৈরি? মেড আপ অফ স্মলেস্ট পার্টিকেল বা স্মল পার্টিকেল, সরি, মেড আপ অফ পার্টিকেলস, টাইনি পার্টিকেলস, টাইনি পার্টিকেলস, পার্টিকেলস, ওকে। ম্যাটার কি দিয়ে তৈরি? ম্যাটার টাইনি পার্টিকেল দিয়ে তৈরি, ছোট ছোট কণা দিয়ে তৈরি। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট দেখা গেছে যে ওই কণাগুলো, ম্যাটার যে কণা দিয়ে তৈরি ওই কণাগুলো সবসময় মোশনে থাকে, সবসময় ছোটাছুটি করছে, সবসময় মোশনে থাকে। ধরো আমি একটা ম্যাটার নিলাম, সেটা হচ্ছে জল। জল, এই জলের টেম্পারেচার যখন 0 ডিগ্রির থেকে কম, কম, তখন সেই জল আমার সলিড হিসাবে থাকে, রাইট? সলিড, সলিড, ওকে। সলিডের মধ্যে কণাগুলো এরকম কাছাকাছি থাকে, সলিডের মধ্যে কণাগুলো এরকম কাছাকাছি থাকে। সলিডটা কি এরকম কণা দিয়ে তৈরি, পার্টিকেল দিয়ে তৈরি, এরকম কাছাকাছি থাকে। এই জলকে যখন আমি হিট দিচ্ছি, সরি, এটা বরফ আকারে আছে, আইস, মানে জলের কণা যখন 0 ডিগ্রির কমে আছে তখন সে সলিড স্টেটে আছে, ওকে। আর এই সলিডের এই যে কণাগুলো, এই কণাগুলো কিন্তু এই এই যে এখানে আছে, তো সে সারা জীবন এখানে ফিক্সড পজিশনেই থাকবে, কিন্তু সেই ফিক্সড পজিশনে থেকে জাস্ট আগে পিছে, আগে পিছে এরকমভাবে অসিলেট হচ্ছে, অসিলেট হচ্ছে। এই কণাটা এরকমভাবে অসিলেট হচ্ছে কেন? কারণ কি ওর কাছে একটা এনার্জি আছে, ওর কাছে একটা এনার্জি আছে। তাই তুমি যদি এই আইসকে হিট দাও, কি হবে? আইসটা গলে গিয়ে লিকুইডে পরিণত হবে, জলে পরিণত হবে। তো আইসটাকে যদি হিট দাও, ভেতরে কি হচ্ছে? আইসটাকে যখন তুমি হিট দিলে না, তখনই এই যে ভেতরে কণাগুলো দেখছে, এই কণাগুলো হিট দিচ্ছে মানে এনার্জি পাচ্ছে, আর যত এনার্জি পাবে ওরা তত স্ট্রং হয়ে যাবে, তখন আরও জোরে নড়বে, তখন এরকম আরও জোরে নড়বে, ঠিক আছে? তখন এই কম্পনটা বা অসিলেশনটা আরও বেড়ে যাবে। তখন এই কণাগুলো কম্পন যদি বেড়ে যায়, এই কণাগুলো যদি প্রত্যেকের কম্পন বেড়ে যায়, তাহলে কণাগুলোর মধ্যে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা বৃদ্ধি পাবে, তখন এই কণাগুলোর মধ্যে গ্যাপটা বৃদ্ধি পাবে, রাইট? কণাগুলোর মধ্যে গ্যাপটা বৃদ্ধি পাবে। দেখো ভালো করে, যখন সলিডের মধ্যে ছিল তখন কণাগুলোর মধ্যে গ্যাপ কম। কেন গ্যাপ কম? কারণ একটা জিনিস দেখা গেছে যে ম্যাটার, এই ম্যাটারের, এই যে ম্যাটার কি টাইনি পার্টিকেল দিয়ে তৈরি, তো ম্যাটার টাইনি পার্টিকেল দিয়ে তৈরি, তো ওই টাইনি পার্টিকেলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে। যে কোনো পদার্থ অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি, সেই কণাগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে। এই যে সলিড, এই যে পেনটা সলিড হিসাবে আছে, এর থেকে কণাগুলো ছেড়ে পড়ে যাচ্ছে না কেন? কারণ কি এর মধ্যে যে কণাগুলো আছে সবাই একে অপরকে একটা ভীষণ অ্যাট্রাকশন ফোর্স দিয়ে ধরে আছে, আর এই অ্যাট্রাকশন ফোর্সটা সলিডের মধ্যেই বেশি। তাই তাই এরা সলিড হিসাবে থাকতে পারে, তাই এরা সলিড হিসাবে আছে। যখনই আমি এদেরকে হিট দিচ্ছি তখনই এই কণাগুলোর মধ্যে এনার্জি বাড়ছে, তখন ছোটাছুটি বাড়ছে।
আর ছোটাছুটি বাড়া মানে ডিস্টেন্স বেড়ে যাওয়া, অ্যাভারেজ ডিস্টেন্স বেড়ে যাওয়া। আর অ্যাভারেজ ডিস্টেন্স বেড়ে যাওয়া মানে আগে যখন কণা দুটো কাছাকাছি ছিল তখন ওরা জোরে টানছিল, এখন অ্যাভারেজ ডিস্টেন্স বেড়ে গেছে, এখন জোরে টানতে পারছে না, তাই ওরা লিকুইড স্টেটে চলে গেছে, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কম। এবার এই লিকুইডটাকে যখন তুমি আরও হিট দেবে, কণাগুলোকে আরও এনার্জি দিয়ে দেবে, তখন ওরা আরও জোরে ছোটাছুটি করবে, র্যান্ডামলি ছোটাছুটি করবে, তখন কণাগুলোর মধ্যে নিজস্ব যে আকর্ষণ বল ছিল ওটা থাকবেই না, তখন কণাগুলো একে অপরের আকর্ষণ বল থেকে ব্রেক হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াবে। জিনিসটা ক্লিয়ার হচ্ছে? তো আমি যেটা বলতে চাইছি, পদার্থ কি দিয়ে তৈরি? পদার্থ ভীষণই ছোট ছোট কণা দিয়ে তৈরি। এবার এই পার্টিকেলগুলো কি করে? এই পার্টিকেলগুলো কি করে? অ্যাট্রাক্ট each other with a force called particles of matter attract each other with a force called intermolecular force. ওকে, তো কণাগুলো একে অপরকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে। এবার যে পদার্থের, এই যে কোনো সলিডের এর যে কণাগুলো আছে এরা একে অপরকে এতটা জোরে অ্যাট্রাক্ট করছে না যে এরা কাছাকাছি চলে আসছে, এদের মধ্যে গ্যাপ খুব কম। তো যে কণাগুলোর মধ্যে যে গ্যাপ এই গ্যাপটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। There is a gap between particles called intermolecular space. Okay, there is a gap between particle called intermolecular space. পদার্থের কণাগুলো একে অপরকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে তাকে তো আমরা বললাম হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার দুটো কণার মধ্যে যদি আকর্ষণ বল স্ট্রং হয়, আমার স্ট্রং হয়, তাহলে কণাগুলো কাছাকাছি আসবে, মানে ওদের মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা কমে আসবে। বোঝা গেল? ওদের মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা তখন আমার কমে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ম্যাটার সম্পর্কে কথা। এরপরে আমরা দেখব যে পদার্থ কী কী স্টেটে এক্সিস্ট করে। আমি তোমাদের প্রথমেই বললাম, প্রথমে তোমরা শুনেছো যে সলিড একটা স্টেট হয়, লিকুইড একটা স্টেট হয়, গ্যাসিয়াস একটা স্টেট হয়, এগুলো আমরা জানি। কিন্তু যেটা ফোর্থ স্টেট অফ ম্যাটার সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা। ফিফথ স্টেট অফ ম্যাটার তাকে বলি বোস আইনস্টাইন কনডেনসেট, বিইসি, বোস আইনস্টাইন কনডেনসেট। ওকে, তো চলো একে একে আমরা শুরু করি। তো প্রথমে আমরা লিখছি, আচ্ছা এখানে লিখছি সলিড, এখানে আমি লিখছি লিকুইড, এখানে আমি লিখছি গ্যাস। ভালো করে বুঝবে। ধরো আমার কাছে একটা লোহা আছে, লোহার কণাগুলোর মধ্যে এরকম ভীষণ অ্যাট্রাকশন ফোর্স, সেজন্য কণাগুলো খুব কাছাকাছি আছে, রাইট? কণাগুলো খুব কাছাকাছি আছে, কণাগুলোর মধ্যে অ্যাট্রাকশন আকর্ষণ বল খুব বেশি, কণাগুলো খুব কাছাকাছি আছে, রাইট? দেখো, প্রথম কথা হচ্ছে সলিডের কেন, আমরা জানি যে সলিডের ফিক্সড শেপ আছে, ওকে, এবং সলিডের শুধু ফিক্সড শেপ নয়, সলিড হ্যাজ ফিক্সড শেপ অ্যান্ড ফিক্সড ভলিউম, তার ভলিউমটাও, মানে সেই যতটা জায়গা দখল করে, এই যে এই পেনটা এখন যতটা জায়গা দখল করে আছে নিশ্চয়ই একটু পরে সে বেশি জায়গা দখল করবে না, বা আজ থেকে 1 বছর আগে এই পেনটা নিশ্চয়ই কম জায়গা দখল করতো না বা বেশি জায়গা দখল করতো না। তার মানে একটা সলিড সে যতটা জায়গা দখল করে, মানে তার যেটা ভলিউম, যে আমি কতটা জায়গা দখল করে আছি, সেই ভলিউমটা অ্যাকচুয়ালি ফিক্স থাকে। সেগুলো কেন থাকে? প্রথম কথা হচ্ছে কেন সলিডের ফিক্স শেপ, কেন এক্স্যাক্টলি সলিডটার এই পয়েন্টটা এরকম সরু হয়ে আছে, কেন? নিশ্চয়ই এই পয়েন্টটায় কণা কম আছে, কম পার্টিকেল আছে, এই ওপরের দিকে নিশ্চয়ই পার্টিকেল নেই। ধর আমি এই পেনটাকে এখানে আঁকছি,
ধরো এই পেনটা আমি আঁকলাম, ওকে। তো এই শেপটা এরকম কেন? নিশ্চয়ই এইগুলোতে কোনো পার্টিকেল নেই, নেই। এবং এই যে টিপ, এই টিপে যে কণাটা আছে সে নিশ্চয়ই ওখানেই আছে। এই কর্নারটা এরকম কেন? এই যে একটা কর্নার হয়ে আছে কেন? কেন? তার কারণ নিশ্চয়ই এখানে যে কণাটা সেইখানেই আছে, এখানে যে কণাটা সেইখানেই আছে। তুমি একটা জিনিস ভাবো, সলিডের যদি এই কণাটা এখান থেকে সরে যেত, তাহলে তো এটা ভোতা হয়ে যেত। এই কণাটা এসে ধরে এখানে চলে এলো, তাহলে শেপটা তখন আমার এরকম হয়ে যেত না? হয়ে যেত না? কিন্তু সলিড, এই পেনটা যে শেপে আছে ওই শেপেই কেন থাকে? তার কারণ এই সলিড যে কণাগুলো দিয়ে তৈরি, এই কণাটা যেটা পজিশন ও ওখানেই আছে, এই কণাটার যেটা পজিশন ও ওখানেই থাকবে সারা জীবন, এই কণাটার যেটা পজিশন ও ওখানেই থাকবে। তো সলিডের মধ্যে পার্টিকেল, এই পার্টিকেলের যে পজিশন, কণার যে পজিশন সেটা ফিক্স থাকে। সলিডের মধ্যে কণাগুলোর পজিশন ফিক্স থাকে, তাই সলিড হ্যাজ এ ফিক্স শেপ। বোঝা গেল? এবার এই সলিডটা কেন এতটা জায়গা দখল করেছে? তার কারণ দেখো, এই যে প্রতিটা কণা আছে না, প্রতিটা কণার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপটা সমান থাকে বলে। ধরো যদি এরকম হতো যে এখানে কণাগুলোর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা ধরো চেঞ্জ হলো, ধরো এই গ্যাপটা এখানে কোনো কারণে কণাটা এখানে উঠে এলো, বা ধরো এই কণাগুলোর মধ্যে, দেখো ধরো তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এই ধরো সলিড আছে একটা, তো কণার মধ্যে ধরো এতটাই গ্যাপ আছে, তো এখানে কটা কণা এটেছে? 5টা কণা। তো এখানে প্রতিটা কণার মধ্যে গ্যাপ কম কেন? কারণ কি এটা সলিড আছে, রাইট? এবং দেখো এই প্রতিটা কণার মধ্যে যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপগুলো যদি ফিক্স না হতো, যদি চেঞ্জ হয়, তুমি ভাবো এই কণার মধ্যে যদি গ্যাপ চেঞ্জ হয়, ধরো কোথাও কম কোথাও বেশি, এরকম যদি গ্যাপ চেঞ্জ হয়, গ্যাপ যদি চেঞ্জ হয়, এই যদি গ্যাপ চেঞ্জ হয়, তাহলে নিশ্চয়ই এই যতটা জায়গা দখল করতো সেই জায়গাটা বেড়ে যাবে, জায়গাটা চেঞ্জ হবে বা ভলিউমটা চেঞ্জ হবে। কিন্তু সলিড সবসময় সে, এই পেনটা যতটা জায়গা দখল করে, একে আমি যেখানেই নিয়ে যাই কেন এ এতটাই জায়গা দখল করবে। কেন? কারণ কি কণাগুলোর মধ্যে যে গ্যাপ, সে গ্যাপটা আমার ফিক্সড আছে বলে। তাহলে সলিডের ফিক্সড শেপ আছে, ফিক্সড ভলিউম আছে। আমি যদি লিকুইডের দেখি, লিকুইডের যদি আমি কথা বলি, তো লিকুইডের যদি আমি এক্সাম্পল দিই এখানে, তো তোমরাই এখানে দেখতে পাবে। ধরো আমি জলের বোতলে এটা দেবো, এই যে লিকুইড, এই লিকুইডের এখানে কণাগুলো আছে। তো এখন যে পাত্রে রেখেছি সেই পাত্রের শেপ ধারণ করেছে। ধরো এই দিকটা কেমন কনিক্যাল শেপ, তো আমি যদি এখানে নিয়ে যাই, দেখো এখন সে কনিক্যাল শেপ নিয়েছে। আবার এখানে যখন নিয়ে এলাম তখন সে সিলিন্ড্রিক্যাল শেপ নিচ্ছে, কিন্তু এখানে যখন নিয়ে আসছি কনিক্যাল শেপ। তার মানে আমি জলকে যে পাত্রে রাখছি সেই পাত্রেরই আকার ধারণ করছে। তার মানে লিকুইডের কোনো প্রপার শেপ নেই, মানে লিকুইডের কোনো ফিক্সড শেপ নেই, নো ফিক্সড শেপ। আমি কি বলেছিলাম যে শেপটা কখন ফিক্স থাকে? এই পেনটার এইখানে যে কণাটা সেইখানেই আছে, কণাটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আমি চেঞ্জ করছি, দেখো কণাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কণাগুলো তার পজিশনকে চেঞ্জ করছে। তো কণাগুলোর পজিশন চেঞ্জ হওয়ার জন্য এর শেপের চেঞ্জ হয়। বাট এখানে দেখো জল যতটা জায়গা দখল করে আছে, এখানটায় যতটা জল জায়গা দখল করে আছে না, আমি যখন উল্টে অন্য শেপে নিয়ে আসছি, সেখানেও সে সেম জায়গায় দখল করছে, মানে ভলিউমটা ফিক্সড আছে। হয়তো তার শেপটা ফিক্স নেই, বাট হ্যাভ ফিক্সড ভলিউম, ভলিউমটা ফিক্সড আছে। ভলিউমটা কেন ফিক্সড? ভলিউম কেন ফিক্স থাকে বলেছিলাম, কারণ জলের কণাগুলোর মধ্যে বা যে কোনো পদার্থ তার কণাগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা যদি সেম বজায় থাকে, গ্যাপটা যদি আমার একই বজায় থাকে, তার মানে আমার সে যতটা জায়গা দখল করছে তার যে ভলিউম সেটাও আমার একই থাকবে বা ফিক্স থাকবে। বোঝা গেল? কিন্তু আমি যদি গ্যাস নিয়ে কথা বলি, গ্যাসের কোনো নো ফিক্সড শেপ, নো ফিক্সড ভলিউম, কোনো ফিক্সড শেপ তো নেই, কোনো ফিক্সড ভলিউমও নেই। গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের শেপ এবং সেই পাত্রের ভলিউম সে দখল করে থাকবে, ঠিক আছে? গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের শেপ এবং সেই পাত্রের ভলিউম সে অকুপাই করে থাকবে। বোঝা গেল? নেক্সট দেখো, সলিড কোন একটা আয়রন, এটা একটা লোহার রড নিয়েছিলাম, তো এর লিকুইডে কখন গেল? যখন আমি একে হিট করব, লোহাকে যখন তুমি হিট করতে থাকবে তখনই ও গলে গিয়ে লিকুইড স্টেটে আসবে, তাই না? লোহাকে হিট করতে থাকবে তখন সে গলে গিয়ে লিকুইড স্টেটে আসবে, রাইট?
তাহলে আমি যখন হিট করছি কণাগুলোর মধ্যে এনার্জি বাড়ছে, কণাগুলো ছোটাছুটি বাড়ছে, কণাগুলো একে অপর থেকে দূরে সরছে। তার মানে এই জিনিসটাই যখন লিকুইড হচ্ছে তখন সে বেশি জায়গা দখল করছে এবং কণাগুলোর মধ্যে দেখো গ্যাপ বৃদ্ধি পাচ্ছে, গ্যাপ বৃদ্ধি পাচ্ছে, তাই না? গ্যাপ বৃদ্ধি পাচ্ছে, গ্যাপ বৃদ্ধি পাচ্ছে। তার মানে সলিডের কণাগুলোর মধ্যে যে গ্যাপ, যেটাকে বলছি আমরা ইন্টারমলিকুলার স্পেস, সেটা হচ্ছে মিনিমাম, মিনিমাম, মিনিমাম ইন্টার মলিকুলার স্পেস। তার মানে কণাগুলো, সলিডের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা ম্যাক্সিমাম। তার মানে ম্যাক্সিমাম ইন্টারমলিকুলার ফোর্স। আচ্ছা, কণাগুলোর মধ্যে যেহেতু আকর্ষণ বল বেশি, তাই কণাগুলো তার মেন পজিশনের থেকে কম ছোটাছুটি করছে। সলিডের কণাগুলো, সলিডের কণাগুলো মুভ করছে কিন্তু তারা মেন পজিশনের থেকে যে সামনে পেছনে সামনে পেছনে এরকমভাবে অসিলেট করছে, কারণ তাদের কাছে এনার্জি অলরেডি বহুত কম। তাই তাদের এই যে বিস্তারটা, এই যে অসিলেশনটা, এটাও কম। তো সলিড মানে সলিডের কণাগুলোর কাছে যে গতিশক্তি, ছোটাছুটি করার যে ক্ষমতা বা গতিশক্তি, সেটা অনেক কম আছে। তার মানে সলিড হ্যাজ মিনিমাম কাইনেটিক এনার্জি। সলিডের পার্টিকেল অফ সলিড হ্যাজ মিনিমাম কাইনেটিক এনার্জি, মিনিমাম কাইনেটিক এনার্জি থাকে সলিডের কণাগুলোর কাছে, মিনিমাম কাইনেটিক এনার্জি আছে। সলিডকে আমি হিট করে লিকুইড বানাচ্ছি, তার মানে লিকুইডের কণার কাছে এনার্জি, হিট এনার্জি অনেক বেশি। তার মানে সলিডের তুলনায় লিকুইডের কণার কাছে কাইনেটিক এনার্জি বেশি এবং কণাগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাও বেশি লিকুইডের মধ্যে সলিডের তুলনায়। আমি যদি গ্যাসের কথা বলি, দেখো গ্যাসের স্টেট আমরা কখন পাচ্ছি? যখন গ্যাসকে আমি হিট করছি, গ্যাসের কণাগুলো মানে লিকুইডকে যখন আমি হিট করছি, তখন লিকুইডের কণাগুলো গ্যাসে কনভার্ট হচ্ছে। তো লিকুইডের কণাগুলো প্রচুর এনার্জাইজ হচ্ছে, প্রচুর হিট করছে, প্রচুর এনার্জি পাচ্ছে, এনার্জি পেয়ে প্রচুর ছোটাছুটি করছে। লিকুইডের কণাগুলোকে হিট করছো, কণাগুলোর মধ্যে এনার্জি বাড়ছে, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল ব্রেক করছে, তখন ওটা প্রচণ্ড জোরে ছোটাছুটি করছে, তখন ওটা গ্যাসে কনভার্ট হচ্ছে। তো গ্যাসের কণাগুলোর কাছে আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আছে। গ্যাসের কণাগুলোর কাছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আছে। ওকে, কারণ গ্যাসের কণাগুলো সব থেকে বেশি ছোটাছুটি করছে, গ্যাসের কণাগুলো কম্পন বেশি, তাই গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কাইনেটিক এনার্জিও সব থেকে বেশি। আশা করি এটা বোঝাতে পেরেছি তোমাদের। ওকে, আচ্ছা, এখানে লাস্টের একটা জিনিস দেখবে। ধরো ধরো এ যতটা জায়গা নিচ্ছে পেনটা, এই পেনটাকে যদি আমি বোতলের মধ্যে দিই, তো কিন্তু টোটাল বোতল মানে যে কন্টেনারের মধ্যে রাখলাম, সেই কন্টেনারের জায়গা কিন্তু এই সলিড দখল করে না। বা দেখো এখানে যতটুকু জল দিয়েছি, জল বা লিকুইড এই যতটা জায়গা দখল করে, দেখো অতটাই জায়গা এখানে নিয়ে আছে, ও টোটাল বোতলটাকে ভর্তি করে দেয়নি। বোঝা গেল? কিন্তু এখানে যদি আমি অল্প একটু যদি গ্যাস দিই, এখানে যদি আমি অল্প একটু যদি গ্যাস দিই, তো গ্যাসের কণাকে তুমি দেখবে সর্বত্র বিদ্যমান, সব জায়গায় গ্যাসের কণা ছোটাছুটি করে বেড়াচ্ছে। তার মানে গ্যাস ক্যান ফিল দ্য কন্টেনার, গ্যাস ক্যান ফিল দ্য কন্টেইনার, কন্টেইনার। গ্যাসকে আমরা যে পাত্রে রাখি, সেই পাত্রকে সে ভর্তি করে দেয়, ফুলফিল করে দেয়, বা কন্টেনারকে সে ফিল করে দেয়। তুমি কোনো গ্যাসকে, কোনো কালারিং গ্যাসকে ছোট বোতল থেকে নিয়ে বড় বোতলে ঢালবে, দেখবে বড় বোতল তো বড় জায়গা দখল করে থাকে, তো সে বড় জায়গাটাতেই সেই ছোট গ্যাসটুকুনি, মানে ছোট বোতলের গ্যাসটা বড় বোতলে ঢাললে সে বড় বোতলটাকে, টোটালটাকে সে অকুপাই করে রাখছে। আশা করি এই জিনিসটা তোমরা অনেক সময় দেখে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? সলিডের কাছে ফিক্সড শেপ আছে, সলিডের ফিক্সড ভলিউম আছে, সলিডের কণাগুলোর কাছে যে ইন্টারমলিকুলার স্পেস, কণাগুলোর মধ্যে যে গ্যাপ, এই যে গ্যাপটা কম। যত লিকুইড আসছে মানে গ্যাপ বাড়ছে, লিকুইডকে আরও হিট করছে, কণাগুলোর মধ্যে আরও এনার্জি বাড়ছে, ফলে গ্যাসের স্টেটে যখন পৌঁছাচ্ছে তখন গ্যাপ আরও বেড়ে যাচ্ছে। তো গ্যাসের কণাগুলোর মধ্যে গ্যাপ অনেক বেশি, তার মানে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্স, এই গ্যাসের কণার মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স, সেটা কিন্তু মিনিমাম বা নেই বললেই চলে। তুমি যদি আইডিয়াল গ্যাস যখন পড়বে, বা আমি যখন আইডিয়াল গ্যাস তোমাদের পড়াবো, আইডিয়াল গ্যাস তাকেই বলা হয় যে গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না। যে গ্যাসের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে নেগলিজিবল ধরা হয়,
তাকে আমরা বলবো হচ্ছে আইডিয়াল গ্যাস। সেটা আমরা আইডিয়াল গ্যাস ল বা গ্যাস চ্যাপ্টারে গিয়ে জিনিসটা পড়বো। তাহলে আজকে আমরা এই তিনটে স্টেট পড়লাম, নেক্সট দিনকে আমরা বাকি যে দুটো স্টেটের কথা বলছি, একটা হচ্ছে প্লাজমা স্টেট, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন আইনস্টাইন কনডেনসেট। এটা কি দেখা যাচ্ছে? বোস আইনস্টাইন কনডেনসেট, হ্যাঁ। এই প্লাজমা স্টেটটাকে আমরা বলছি হচ্ছে ফোর্থ স্টেট অফ ম্যাটার, পদার্থের চতুর্থ অবস্থা। এই বোস আইনস্টাইন কনডেনসেট এটাকে বলছি আমরা ফিফথ স্টেট অফ ম্যাটার, পদার্থের পঞ্চম অবস্থা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই ক্লাস শেষ, টাটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, চলো।